বাঙালি মূলত আত্মবিস্তৃত। সত্যি বাঙালি সবকিছু ভুলে যায়। আজকে ডাক্তার বিশ্বাস রয়েছেন, আমি ঠিক সেই সূত্রে একটা ছোট্ট ঘটনার উল্লেখ করতে চাইবো যে বাঙালি ঠিক এই মুহূর্তে, ডাক্তার বিশ্বাস জানেন যে ঠিক এই মুহূর্তে এক ডাক্তার, নারায়ণ ডাক্তারকে নিয়ে সমাজ মাধ্যমে খুব চর্চা হচ্ছে। তিনি বামপন্থী মনোভাবাপন্ন বলে চিহ্নিত ছিলেন। এখন তিনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছেন যে ভোটটা যেন ভাগ করবেন না, বিজেপিকে ভোট দিন। আসলে না, শ্রেণীগত বিষয়টা সম্পর্কে সচেতন না থেকে বামপন্থার গণ্ডির মধ্যে ঢুকে পড়লে যে যে বিভ্রান্তিগুলো হয় সেগুলো হচ্ছে। এখন অনেকেই, আমি বলছি অনেকেই এই নারায়ণ ডাক্তারের কথা জানে, কিন্তু আর এক নারায়ণ ডাক্তারের কথা কেউ জানে না। আজকের বাঙালি ভুলে গেছে সেই নারায়ণ ডাক্তারের কথা। তিনিও ডাক্তার ছিলেন এবং এলেন্দার ডাক্তার ছিলেন। নারায়ণ রায় নাম ছিল। আসলে তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইংরেজ আমলে তিনি বড়লাটকে দেখবার জন্য যে ডাক্তারদের প্যানেল তৈরি হয়েছিল, সেই প্যানেলের তালিকাভুক্ত একজন ডাক্তার ছিলেন। কিন্তু সরকারি চাকরি করবার পাশাপাশি তিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। স্বাধীনতা কিভাবে আসে, ইংরেজদের কিভাবে ব্যতিব্যস্ত করা যায়, তার জন্য নিয়ত তিনি কাজে ব্যস্ত থাকতেন। যুগান্তর যে দলটা, তার অন্যতম সদস্য ছিলেন। এবং আমরা জানি যে ওই একটা মামলা হয়েছিল না, ওই চৌরঙ্গি না বোধহয় ওই এর কাছে যে বোমাটা পড়েছিল, চৌরঙ্গি বোমার কাছে, লালবাড়ির সামনে, সেখানে যে বোমাটা পড়ে, হ্যাঁ, লালবাজারের সামনে সেই বোমার মানে চার্লস টেগার্টকে মারবার জন্য, মানে অত্যাচারী পুলিশ অফিসার চার্লস টেগার্টকে মারবার জন্য, তার সেই ষড়যন্ত্র অন্যতম অভিযুক্ত ছিলেন এই নারায়ণ রায়। নারায়ণ রায় গা ঢাকা দেয় এবং কিছু পরে তিনি ধরা পড়ে যান। তিনি ধরা পড়েন, নিষিদ্ধ পল্লীর এক মহিলা তাকে আশ্রয় দিয়েছিলেন। সমস্ত রাজশক্তির ভয়কে উপেক্ষা করে সেই মহিলা নারায়ণ রায়কে জায়গা দিয়েছিলেন এবং তৎসত্ত্বেও শেষ পর্যন্ত ইংরেজদের পুলিশ তাকে ধরে নেয়। নারায়ণ রায় সেই মহিলার অত্যন্ত সাহসিকতা দেখে অভিভূত হয়ে বলেছিলেন যে আপনি এই জীবনযাপন করেন কেন? সেই মহিলা বলেছিল আমার উপায় নেই, তার কথা শুনিয়েছিলেন। নারায়ণ রায় বলেছিলেন আপনাকে আমি যদি যৌথ জীবনযাপন করবার জন্য আমন্ত্রণ জানাই, আপনি রাজি হবেন? তখন সেই মহিলা তো রীতিমতো অভিভূত। নারায়ণ রায় বলেছে আমি জানি না ইংরেজরা আমাকে ফাঁসি দেবে কিনা, যদি ফাঁসি না হয়, যদি আমি ফিরে আসি, আপনাকে এই জীবনযাপন থেকে আমি ফিরিয়ে নিয়ে যাব। এবং তারপরে নারায়ণ রায়ের দ্বীপান্তর বাস হয়, সেলুলার জেলে তাকে রাখা হয়। দীর্ঘদিন তিনি জেলে ছিলেন। 1946 সালে তিনি মুক্তি পান এবং তারপরে তিনি কথা রেখেছিলেন। তিনি গিয়ে সেই মহিলাকে নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন এবং নিজে জীবনসঙ্গী হিসেবে তাকে স্বীকৃতি দেন। এটাকে অত্যন্ত অভিবাদন জানিয়েছিলেন বিধানচন্দ্র রায়। যেদিন তিনি ওই নিষিদ্ধ পল্লী থেকে সেই মহিলাকে নিয়ে আসেন, বিধানচন্দ্র রায় বলেছেন সমস্ত ডাক্তাররা ওনার সঙ্গে যাবেন, ওনাকে অভিবাদন জানিয়ে নিয়ে আসবেন। কৈলাসবাস রোডে একটা দু-কামরার ছোট্ট ঘরে থাকতেন। এরপরে এই নারায়ণ রায় স্বাধীনতার পরে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। 1964 সালে কমিউনিস্ট পার্টি যখন ভাগ হয়, সিপিআই এবং সিপিএম হয়ে যায়, তিনি সিপিএম এর সঙ্গে থাকে। 1967 সালে এই নারায়ণ রায় সিপিএম এর টিকিটে যুক্তফ্রন্ট যেবার সরকার গঠেছিল, সেবার সিপিএম এর টিকিটে এমএলএ হয়েছিলেন। শোনা যায় স্বয়ং জ্যোতি বসু তাকে অনুরোধ করেছিলেন যে আপনি স্বাস্থ্যমন্ত্রীর পদটা নিন, কারণ ততদিনে গরিব মানুষকে বিনা পয়সা দেখে বস্তিতে বস্তিতে গিয়ে দেখতেন এবং তিনি রীতিমতো গরিবদের ভগবান হিসেবে চিহ্নিত হয়েছিলেন। তিনি জ্যোতি বসুর সেই অনুরোধ উপেক্ষা করেছিলেন, বলেছেন না, আমি স্বাস্থ্যমন্ত্রী হব না, আমি সাধারণ এমএলএ হিসেবেই মানুষের সেবা করব, কারণ মন্ত্রী হলে ওই ঘেরাটোপে আটকে যাব, আমি মানুষের সঙ্গে মিশতে পারবো না। তো মুশকিল হচ্ছে আজকে না, যারা বামপন্থী তারা নারায়ণ রায়কে চেনেন না, নারায়ণ ব্যানার্জিকে চেনেন। দিনরাত্রি নারায়ণ ব্যানার্জি আমাদের নয় নিয়ে অনেক কথা বলেন, কিন্তু তারা যদি একবার ঘুরে নারায়ণ রায়ের ইতিহাসটা পড়তেন, ওই যে একটু আগে উজ্জ্বনী বলছিলেন যে বাঙালি মূলত আত্মবিস্তৃত, এই বিপ্লবী নারায়ণ রায়কে সবাই ভুলে গেছে। আমি ঠিক এখানে আসবো উজ্জ্বনীর কাছে। উজ্জ্বনী, সব জায়গাতে ডাক্তার বিশ্বাসরা বলছেন যে সব জায়গাতে বড় বাজার কিংবা সব জায়গাতে অবাঙালিদের দৌরাত্ম, আসলে বাঙালির এই আত্মবিস্তৃতির জন্যই বোধহয় এই দৌরাত্মগুলো ক্রমশ বাড়ছে। দেখুন, বাঙালিদের মধ্যে তো আত্মত্যাগের নিদর্শনের কোনো অভাব নেই। আপনি একজন মহাপ্রাণ মানুষের কথা বললেন। আমরা যদি স্বাধীনতা আন্দোলনের দিকে ফিরে দেখি, কত মানুষ, কত মানে যারা মহামানব আমাদের পশ্চিমবঙ্গের বিপ্লবী, তারা
পশ্চিমবঙ্গ না, তখন একই বঙ্গ ছিল, মানে এই বাঙালিদের মধ্যে থেকে বহু মানুষ স্বাধীনতা সংগ্রামে অগ্রগণ, মানে একদম প্রথম সারিতে ছিলেন। গান্ধীজির আন্দোলনেও প্রথম সারিতে ছিলেন। স্বাধীনোত্তর ভারতে দেশ গঠনের জন্য বাঙালিদের যে অবদান, বিভিন্ন বাঙালি মনীষীর যে অবদান, সেটা খুব বড় এবং চিরকাল। একটা সময় তো এই প্রবাদই ছিল, আজকে মানে বাঙালিরা আজকে যা ভাবে, ভারত তারপরে সেটা ভাবে। হ্যাঁ, হোয়াট বেঙ্গল থিংস টুডে। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এবারে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জানি না শোনা যাচ্ছে কি আমার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যেটা একটা সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, মানে ইন্ডিয়া থিংস টুমরো, যে ব্যাপারটা ছিল, বাঙালিদের অবদান দেশ গঠনে, স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনোত্তর ভারতে দেশ গঠনে মানে অনস্বীকার্য। সেই বাঙালি যদি তার নিজের গৌরবময় ইতিহাস, যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে তার ভবিষ্যতের উপরে গড়বে কি করে? আমরা যদি আমাদের মূল সংস্কৃতি ভুলে যাই, ভাষা ভুলে যাই, আমাদের যে লৌকিক আচার সংস্কৃতি সেগুলো ভুলে যাই, তো সেইটা আমাদের জাতি হিসেবে আমাদের পিছিয়ে দেয়। আমাদের আজকালকার দিনে আমরা ভালো বাংলা বই পড়ি না, আমরা ভালো বাংলা সাহিত্যের চর্চা বলুন, নাটকের চর্চা, গানের চর্চা, এগুলো সমস্ত আমাদের, এমনকি আমাদের যারা মানে বিনোদন জগৎ, সিনেমা ইন্ডাস্ট্রি, আমরা সবটাই খুব মানে ভারতের, আমরা এখন একটা ছোট রাজ্য অফকোর্স, কিন্তু তারপরেও বাঙালির যে নিজস্বতা, সেটাকে তো বজায় রাখার জন্য একটা চর্চার দরকার। এইটা একটা দিক, এর একটা অর্থনৈতিক দিক আছে। বাঙালিদের মধ্যে একটা সময় খুব অর্থনৈতিক একটা শক্তিশালী জায়গায় বাঙালিরা ছিলেন। এটা অনেকেই ভুল ভাবে আমরা ভাবি বা বলি যে বাঙালিরা কোনোদিন ব্যবসা করতে পারেন না বা করেননি, সেটাও ঠিক না। বহু আমরা যদি স্বাধীনতার আগে দেখি, ঐতিহাসিকভাবে দেখি, বাঙালিদের মতো বড় ব্যবসায়ী এরকম কমই ছিল সারা ভারতে। কিন্তু যাই হোক, অনেকভাবে আজকে অর্থনৈতিক একটা হয়তো জায়গাতে কনস্ট্রেন্টের মধ্যে রয়েছে, কিন্তু তার মানে তো এই না যে কালচারাল ইম্পোজিশন গুলো বাঙালি সেভাবে মেনে নেবে। তবে এটা সার্বিকভাবে হয়েছে, এর জন্য মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে, এর জন্য বিনোদন জগৎ এবং সাধারণ মানুষ হিসেবে বলছি, যখনই টিভি খুলে বসি, আমি কমই বসি, কিন্তু যাই হোক, আমার আশেপাশে যারা টিভি খুলে বসে, যে বিনোদন দেখছে, তার মধ্যে দিয়ে যে বাঙালি সংস্কৃতি আজকে দেখছেন, সেখানে কি সত্যি বাঙালির এই অতীত গৌরব, এই সমস্ত মনীষী, এই মানুষজনদের কথা শোনা যায়, নাকি অদ্ভুত অদ্ভুত স্ক্রিপ্টের অদ্ভুত মানে অস্বাভাবিক নাটক টাটক, গল্প গাছা, এগুলো শোনা যায়, যেটা মধ্যে একদিকে আবার যেন আগেকার কুসংস্কার ফিরে আসছে, আবার মহিলাদের সেই ঘরে ফিরিয়ে দেওয়ার একটা যুগ ফিরে আসছে, যেটা মানে আমরা সামনের দিকে না হেঁটে পিছন দিকে হাঁটছি, সোজা কথায় বললে সেই জায়গাটা হচ্ছে। তো সেইটা করতে মানে, কিন্তু এইটা বন্ধ করতে গেলে যেটা দরকার, সেটা একটা সাংস্কৃতিক আন্দোলন, শুধু রাজনৈতিক আন্দোলন না, একটা বাঙালি সাংস্কৃতিক পুনর্জাগরণ এবং আন্দোলন। তো সেই জায়গাটাতে সেই কাজটা করবে কে? সেটা সবকিছুর বরাত রাজনৈতিক দলগুলোর উপর দিয়েও লাভ নেই। যেমন আমি ব্যক্তিগতভাবে তখন ক্রমশ মনে করছি যে সমস্ত কিছু সুবিচার পাওয়ার জন্য শুধুমাত্র আদালতের দিকে তাকিয়ে থেকেও বোধহয় আমাদের সমস্ত আশা পূরণ হওয়ার নয়। কারণ গণতন্ত্রের যে এতগুলো স্তম্ভ, সেজন্যই এতগুলো স্তম্ভ রয়েছে। আদালত আইন করেন, পার্লামেন্ট আইন অ্যামেন্ড, মিডিয়া সে জনগণের আওয়াজ তুলে ধরবে, এটাই আশা করা যায়, যদিও মেইনস্ট্রিম মিডিয়া আজকাল বহুলাংশেই সেটা করছে না। এবং সবশেষে মানুষ, তার আমাদের সংবিধান অধিকার দিয়েছে শান্তিপূর্ণভাবে অবস্থান করে, তার যদি কোনো বিরোধ থাকে, তার যদি কোনো বিক্ষোভ থাকে, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার, সাংবিধানিক অধিকার, অশান্তি সৃষ্টি, এবং এই জায়গাগুলো আমার মনে হয় আমাদের আরেকবার ভেবে দেখা দরকার। অবশ্যই যখন কোনো শান্তিপূর্ণ আন্দোলন হয়, এটাও তো একটা ভীষণ চেনা রাজনীতির ছক, সেই আন্দোলনকে অশান্ত করে তুলে সেটার পুরো বিষয়টাকে, যেটা নিয়ে আন্দোলন হচ্ছিল, পুরো বিষয়টাকেই গুলিয়ে দেওয়া। এখন সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। মালদার যে আন্দোলনটা হতে পারতো, দীর্ঘমেয়াদী হতে পারতো, মানুষেরই আন্দোলন, মানুষের ইস্যুতেই আন্দোলন মানুষেরা করছিলেন, সেটা এখন এক অর্থে রাজনৈতিকভাবে হাইজ্যাক্ট হয়ে গেছে। তো এই বিভিন্ন সময়ে এইগুলো দেখতে পাচ্ছি। আমার মনে হয় আপনি ধারাবাহিকভাবে একটু অন্যরকম আলোচনা করেন। আমার মনে হয় এই ভোট আসবে, ভোট চলেও যাবে, কি হবে না হবে সেটা সময়ই বলবে, কিন্তু বাঙালির সাংস্কৃতিক একটা আবার মানে পুনরায় সেটা জাগরণের জন্য একটা আন্দোলন সামাজিক স্তরে, সাংস্কৃতিক স্তরে খুব দরকার, দীর্ঘমেয়াদী কারণে সেটা খুব দরকার। তবেই বাঙালিত্বটা
এবং বাঙালি বলতে শুধুমাত্র তো কোনো একটি বিশেষ ধর্মের মানুষকে বোঝায় না। বাঙালির মধ্যে হিন্দু আছেন, মুসলিম আছেন, খ্রিস্টান আছেন, আরো অনেক এমন মানুষও রয়েছেন যারা কোনো ঠিক ধর্মের সাথে যান না। সবাইকে নিয়েই বাঙালি, এবং সেই বাঙালিদের নিজস্ব পরিচিতি, নিজস্ব জাতিসত্তা। আমি বিভেদকামী রাজনীতির পক্ষপাতী নই, আমি বলছি না যে শুধু আমাদের মানে আমরা বাঙালি এবং বাঙালিদের ছাড়া আমরা কাউকে চাই না, এরকম ব্যাপারটা নয়। কিন্তু আমরা অন্যদেরও যেমন চাই, নিজেদের অস্তিত্বটা, নিজেদের সংস্কৃতিটা, এটাকেও তো বাঁচিয়ে রাখতে হবে, নিজেদের ইতিহাসটা জানতে হবে। পড়াশোনার দরকার আছে, রাজনৈতিক দলগুলো থেকে পড়াশোনা উঠে গেছে, কিন্তু কোথাও একটা নিজেদের ইতিহাসকে জানার, স্কুলের বইয়েও এই আপনি যাদের কথা বলছেন এদের নাম পাওয়া যাবে না, কিন্তু কোনো একটা তো উপায় থাকা দরকার, কোনো একটা ভাবে এই চর্চা, আমাদের নিজেদের ইতিহাসকে, গৌরবময় ইতিহাসকে জানার, এবং সেখান থেকে ভবিষ্যতে আমরা কিভাবে নিজেদেরকে দেখতে শিশুদের মধ্যে ধারণা তৈরি করা। আবার শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে বোধ হয়। হ্যাঁ, ডাক্তার বিশ্বাস, এক কথায় মানে আমি শেষে চলে এসেছি, যে এই রকম একটা পরিস্থিতিতে বাঙালি জাতিসত্তাকে বাঁচাতে কি আবেদন রাখবেন? আপনি তো একটা লড়াবার চেষ্টা করছেন, আপনি আপনাদের ছোট সংগঠন, কিন্তু তৎসত্ত্বেও কি আবেদন রাখবেন মানুষের কাছে? সত্যি তো পুনরুদ্ধার করতে হবে, যা বাঙালিকে তার গৌরবের যে সেটা পৌঁছে দিতে হবে, মনে করতে হবে তার অতীতটা খুব গৌরবের। দেখুন, অবাঙালিদের প্রতি ঘৃণা নয়, কিন্তু বাঙালির শত্রুদের সেই বিষয়ে কিন্তু তাদের বলে দিতে হবে যে প্রতিবাদ হবে। এইবার যেটা প্রশ্ন আসছে, আমরা সাংস্কৃতিক ভাবে একটা, আরেকটা হচ্ছে পড়াশুনো, যেটার অভাব, যেটা ম্যাডাম বলছিলেন যে সত্যি অভাব, এইটাকে আরো বাড়ানো। সামাজিক মাধ্যমে বিভিন্ন আপনাদের মতন যারা মাধ্যম আছেন, যে পড়াশুনোটা করা দরকার, বাঙালির ঐতিহ্য, বাঙালির আভিজাত্য, বাঙালির যে শ্রম, যে পরিশ্রম করেছেন একটা টাইমে। আজকে তো গুয়াহাটি এসছে, গোয়া মানে সুপুরির থেকে, সেইটা তো জানতে হবে মানুষকে, যে আজকে সুপুরির নাম ছিল গোয়া। সেটা কিন্তু বাঙালিরা এই ব্যবসাতেও কিন্তু বাঙালিরা পরিশ্রম করে ভালো ব্যবসায়ী ছিলেন এক সময়। তো এই জায়গায় আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে আজকে কিন্তু ২৫০০ বছর ধরে আমাদের জিনের মধ্যে আছে যে কিন্তু মাছ খাওয়া, কিন্তু ৫০০ বছর হয়েছে আমরা ডাল খাওয়া শিখেছি। এইগুলো যত আমরা পড়বো, জানবো, সংস্কৃতির বিষয়টা জানবো, কিন্তু এর জন্য রাজনৈতিক দলকে কেন দরকার হয়, সেটা হচ্ছে তারা এই পড়াশুনোটা বাড়াবে। স্কুলের পাঠ্যক্রমে আমি কিছু করতে পারবো না, কিন্তু রাজনৈতিক দলরা সেখানে করতে পারে। একদম মানুষের চাপ তৈরি করতে হবে।